পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের সপ্তম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়ে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, এই অধ্যায়টি নিয়ে আজ আলোচনা শুরু করব। সপ্তম শ্রেণীর এই ইতিহাস বিষয় নিয়ে আমার এই ইউটিউব জার্নিতে আজ প্রথম আলোচনা শুরু করব। এই সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের যে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, সেইখান থেকে তোমাদের পরীক্ষায় অধিকাংশ স্কুলেই প্রশ্ন হয় না। তাই দ্বিতীয় অধ্যায়, যেটা ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক, সেই অধ্যায় থেকেই আলোচনা শুরু করলাম। এই অধ্যায়ে যেগুলো বলা হয়েছে, যে প্রসঙ্গগুলো, তার মধ্যে প্রথমেই বলছে ভারতের যে অংশটার মধ্যে, অর্থাৎ যে রাজ্যের মধ্যে আমরা বাস করি, সেটা হলো পশ্চিমবঙ্গ। আর আমরা ভারতে বসবাসকারী প্রত্যেকটি নাগরিক ভারতবাসী হিসেবে, ভারতের অধিবাসী হিসেবে পরিচিত। তবে এই নামটি বেশি দিনের পুরনো নয়। আর এই খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক, ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, এই অধ্যায়ে তোমাদেরকে যে সমস্ত বিষয়গুলো পড়তে হবে, সেই তার মধ্যে অন্যতম এই যে জায়গাটির কথা বলা হচ্ছে, অর্থাৎ ভারতবর্ষের কথা। আজ থেকে অনেক কাল আগে সেই জায়গাটা কী নামে পরিচিত ছিল, এর ভৌগোলিক সীমানাই বা কেমন ছিল, এর বিভাগগুলো কী কী ছিল, এখানে কারা শাসন করতেন, এখানকার মানুষদের দৈনন্দিন জীবনযাত্রা কেমন ছিল, ইত্যাদি বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। আর এর জন্যই আমাদেরকে ফিরে যেতে হবে অনেককাল আগের কথায়। সে সময় এই অঞ্চলের মানুষের জীবনযাপন আজকের তুলনায় অনেকটাই ছিল আলাদা। প্রথমেই তোমাদের কাছে আলোচনা করব এই প্রাচীন বাংলার প্রধান প্রধান ভৌগোলিক বিভাগগুলি সম্বন্ধে। তবে এখানে অবশ্যই মনে রাখতে হবে, এ সব কিছুই হলো ১-১.৫০০ বছরেরও বেশি আগেকার কথা। এই ভৌগোলিক বিভাগগুলির সীমানা সবসময় কিন্তু একরকম ছিল না। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে বিভিন্ন এলাকা নানান সময়ে আলাদা আলাদা ভৌগোলিক বিভাগের অন্তর্গত ছিল। এই পশ্চিমবঙ্গ, যার মধ্যে আছে বঙ্গ এই শব্দটি, এই বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া গিয়েছিল ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে। প্রাচীন বাংলায় অবশ্য বঙ্গ বলতে যে অঞ্চলটিকে বোঝানো হতো, তা ভৌগোলিকভাবে খুব বড় কোনো এলাকা ছিল না। প্রাচীন বাংলার জনপদগুলির মধ্যে বঙ্গ ছিল একটি বিভাগ মাত্র। মহাভারতে বঙ্গ, পুন্ড্র, সুনহ এবং তাম্রলিপ্ত ইত্যাদিকে এক একটি আলাদা রাজ্য বলে উল্লেখ করা হয়েছিল। কৌটিল্য বা চাণক্যের অর্থশাস্ত্র গ্রন্থে এর উল্লেখ রয়েছে। কালিদাসের রঘুবংশম কাব্যেও বঙ্গ এবং সুম্য নাম দুটির উল্লেখ পাওয়া যায়। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের ঐতিহাসিক মিনহাজ-ই-সিরাজের লেখাতেও এই বঙ্গ রাজ্যের কথা আছে। মুঘল যুগের ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে এই বঙ্গ অঞ্চলকে সুবা বাংলা বলে উল্লেখ করেছিলেন। এই সুবা শব্দের অর্থ হল প্রদেশ বা রাজ্য। তবে ষোড়শ, সপ্তদশ এবং অষ্টদশ শতকে ইউরোপীয় ভ্রমণকারী ও বণিকরা এখানে এসেছিলেন, অর্থাৎ এই বঙ্গে এসেছিলেন, এবং তারাই এই দেশের নামকরণ করেছিলেন বেঙ্গালা। স্বাধীনতার আগে এক বিরাট ভূখণ্ড বাংলা বা বাংলাদেশ বা বেঙ্গল নামেই পরিচিত ছিল। 1948 খ্রিস্টাব্দে দেশভাগের সময়, অর্থাৎ 15ই আগস্ট এবং 14ই আগস্ট, 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয়েছিল এবং 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল।
এই সময় পশ্চিমবঙ্গের নাম হয়েছিল পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতের একটি অঙ্গরাজ্য। আর ওই সময় পূর্ব বাংলা চলে গিয়েছিল নতুন দেশ হিসেবে স্বাধীনতাপ্রাপ্ত পাকিস্তানে, যার পরবর্তীকালে নাম হয়েছিল পূর্ব পাকিস্তান। 1971 খ্রিস্টাব্দের মুক্তিযুদ্ধের পর পূর্ব পাকিস্তান স্বাধীন দেশ রূপে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার নতুন নাম হয়েছিল বাংলাদেশ। এই প্রাচীন বাংলার সীমানা প্রধানত 3টি নদী দিয়ে সীমাবদ্ধ ছিল। এই নদীগুলি হল ভাগীরথী, পদ্মা এবং মেঘনা। বাংলার এক একটি অঞ্চল দীর্ঘকাল ধরে স্বাধীন ছিল, আবার কয়েকটি অঞ্চল অন্য কোনো অঞ্চলের অন্তর্ভুক্ত হয়ে পড়েছিল। যখন কোনো অঞ্চলের শাসনকর্তা রাজ্য বিস্তার করতেন, তখন সেই অঞ্চলের সীমানাও বদলে যেত। প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলি ছিল পুন্ড্রবর্ধন, বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, রাঢ়, সুমহ, গৌড়, সমতট এবং হরিকেল। সাধারণভাবে কোনো অঞ্চলের অধিবাসীদের নাম অনুসারে সেই জায়গার নামকরণ করা হতো। বঙ্গ, গৌড়, পুন্ড্র ইত্যাদি নামগুলি এক একটি জনগোষ্ঠীর নাম ছিল। তারা যে সমস্ত অঞ্চলগুলোতে বাস করত, সেই অঞ্চলটির নামকরণ করা হতো তাদের নাম অনুযায়ী। পুন্ড্রবর্ধন সম্পর্কে বলা হয়েছে, এই পুন্ড্রবর্ধন ছিল প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম একটি অঞ্চল। এই অঞ্চল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিনাজপুর, বগুড়া, রাজশাহী এবং পাবনা জুড়ে অবস্থিত ছিল। একসময় অবশ্য শ্রীহট্টও, যার বর্তমান নাম সিলেট, এর ভেতরে ছিল। গুপ্ত যুগে পুন্ড্রবর্ধন ছিল একটি ভুক্তি বা শাসন এলাকা। বরেন্দ্র সম্পর্কে বলা যায়, ভাগীরথী এবং করতোয়া নদীর মাঝের এলাকা বরেন্দ্র নামে পরিচিত ছিল। বঙ্গের কথা বলতে গিয়ে বলা হয়েছে, প্রাচীনকালে পদ্মা এবং ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ এলাকাটিকে বলা হতো বঙ্গ। সম্ভবত ভাগীরথীর পশ্চিম দিকের এলাকা এর মধ্যে ছিল। পরবর্তীকালে ভাগীরথীর পশ্চিম দিকে রাঢ় এবং সুমহ নামে দুটো আলাদা অঞ্চলের উৎপত্তি ঘটলে বঙ্গের সীমানাও বদলে গিয়েছিল। খ্রিস্টীয় একাদশ-দ্বাদশ শতকে বঙ্গ বলতে এখনকার বাংলাদেশের ঢাকা, বিক্রমপুর, ফরিদপুর ও বরিশাল অঞ্চলকে বোঝানো হতো। বঙ্গাল, এই বঙ্গাল অঞ্চল বলতে বঙ্গের দক্ষিণ সীমানাবর্তী বঙ্গোপসাগরের উপকূলকে চিহ্নিত করা হয়েছিল। রাঢ় সমূহ বলতে বলা হয়েছে, প্রাচীন রাঢ় বা লার অঞ্চলের দুটো ভাগ ছিল, উত্তর রাঢ় এবং দক্ষিণ রাঢ়। জৈনদের প্রাচীন ঐতিহ্য অনুসারে এই উত্তর রাঢ় ছিল বজ্রভূমি বা বজ্রভূমি এবং দক্ষিণ রাঢ় ছিল সুভব ভূমি বা সুমহভূমি এলাকা। উত্তর এবং দক্ষিণ রাঢ়ের মাঝের সীমানা ছিল অজয় নদ। আজকের মুর্শিদাবাদ জেলার পশ্চিম ভাগ, বীরভূম জেলা, সাঁওতাল পরগনার একাংশ এবং বর্ধমান জেলার কাটোয়া মহকুমার উত্তর ভাগ ছিল উত্তর রাঢ় অঞ্চল, আর দক্ষিণ রাঢ় বলতে বোঝাতো আজকের হাওড়া, হুগলি এবং বর্ধমান জেলার বাকি অংশ, আর অজয় ও দামোদর নদের মধ্যবর্তী বিরাট এলাকা। দক্ষিণ রাঢ় ছিল বঙ্গোপসাগরের নিকটবর্তী এলাকা। মহাভারতের গল্পে এবং কালিদাসের কাব্যে যে ভাগীরথী এবং কাঁসাই বা কংসাবতী নদীর মাঝের সমুদ্র পর্যন্ত বিরাট এলাকা এর অন্তর্গত ছিল, এই তথ্য কিন্তু কালিদাসের কাব্যে উল্লেখ আছে। গৌড় বলতে বোঝানো হতো প্রাচীন এবং মধ্যযুগের বাংলায় এই গৌড় ছিল একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। গৌড় বলতে একটি জনগোষ্ঠীকেও বোঝানো হতো। বরাহমিহিরের খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের রচনা অনুযায়ী মুর্শিদাবাদ, বীরভূম এবং বর্ধমান জেলার পশ্চিম ভাগ নিয়ে সেকালের গৌড় তৈরি হয়েছিল। খ্রিস্টীয় 7ম শতকে রাজা শশাঙ্কের আমলে এই গৌড়ের সীমা বেড়ে গিয়েছিল। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। ভাগীরথীর পশ্চিম পাড়ে আজকের মুর্শিদাবাদ জেলায় ছিল সেই সময়ে গৌড়ের প্রধান এলাকা। শশাঙ্কের আমলে পুন্ড্রবর্ধন অর্থাৎ উত্তরবঙ্গ থেকে ওড়িশার উপকূল পর্যন্ত এলাকা গৌড়ের অন্তর্গত হয়েছিল। খ্রিস্টীয় 8ম-9ম শতকে গৌড় বলতে সমগ্র পাল সাম্রাজ্যকেও বোঝানো হয়েছিল। সমতট বলতে বলা হয়েছে, প্রাচীন সমতট ছিল মেঘনা নদীর পূর্ব দিকের এলাকা। বর্তমানে বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী অঞ্চলের সমভূমিকে কেন্দ্র করে এর বিস্তার ছিল। মেঘনা নদী সমতটকে বাংলার বাকি অঞ্চলের থেকে আলাদা করে দিয়েছিল। এই কারণে সমতটকে প্রাচীন ইতিহাসে বাংলার সীমান্তবর্তী এলাকা বলে ধরা হতো। হরিকেলের কথা বলতে গিয়ে বলা হয়েছে, সমতটের দক্ষিণ পূর্ব দিকে আজকের বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চলে প্রাচীন যুগে হরিকেল নামে সেই অঞ্চলটি পরিচিত ছিল। আজকে আমি তোমাদের
এই অঞ্চলগুলো নিয়েই আলোচনা করলাম। আমার পরবর্তী ভিডিও এই অধ্যায় থেকে গুপ্ত সাম্রাজ্যের শাসনকালে গুপ্ত সম্রাটের মহাসামন্ত শশাঙ্ককে নিয়ে শুরু করব। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।